দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামাত সহ বিরোধী জোট। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কোনো দ্বিধা নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিতর্ক হচ্ছে। বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ ধারণ করে। সংসদের এই উত্তাপ রাজপথে গেলে সমাধান কতটা সহজ হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর খুঁজব অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল। স্বাগতম আপনাকে। আমি প্রথমে এম এ আজিজ আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে জুলাই সনদ নিয়ে যে আলোচনা, এবং জুলাই সনদের বিষয়ে তার বক্তব্য হচ্ছে এতে বিএনপির কোনো দ্বিমত নেই। যে 30টি বিষয়ে সব দল একমত হয়েছে সেই 30টি বিষয়ে তারা বাস্তবায়ন করবে। প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে জুলাই সনদ অধ্যাদেশকে আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? ধন্যবাদ আপনাকে, সহ-আলোচক ব্যারিস্টার রাসেল এবং দর্শক শ্রোতা। দেখেন, এই জুলাই সনদ আগে যেটা বলা হয়েছিল, গণভোট যেটাতে দেওয়া হয়েছিল 4 দফার ভিতরে, সেখানে বলা হয়েছে গণভোটে হ্যাঁ না। সেখানে বিএনপির তরফ থেকে কিন্তু বলা হয়েছে তারা যে জাতীয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে তা হুবহুব বাস্তবায়ন করবে। হ্যাঁ, কিন্তু সেখানে জুলাই সনদের ভিতরে যেটা সমস্যাটা হয়ে গেছে, যে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি হোক, জামাতও দিয়েছে, এনসিপিও একটা দিয়েছে, সেখানে কিন্তু নিচে নোট লেখা আছে ব্র্যাকেটে যে তারা যদি নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করবে। এখানে কিন্তু আমি বলবো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। 1, 2 হচ্ছে যে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত পরামর্শ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার থেকে শুরু করে সকল উপদেষ্টাকে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু নিয়োগ দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের আদেশ পরামর্শ অনুযায়ী, এবং তখন কিন্তু 148 অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী সংবিধানের সম্বন্ধ রাখার জন্য ওত নিয়েছে। অর্থাৎ ওই সরকারও সবসময় বলেছে যে এটা সাংবিধানিক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। সাংবিধানিক সরকার যদি হয় তাহলে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়ে থাকে, তাহলে সংবিধান জীবিত আছে। প্রশ্নটা এখানে, সেখানে কিন্তু প্রশ্ন তোলার অবকাশ আছে। কিন্তু অভ্যুত্থান তো ঘটেছে। আমার কথা হচ্ছে 133টা অধ্যাদেশ প্রেসিডেন্টকে দিয়ে জারি করা হয়েছে। সেখানে আপনার কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছে অনেক অধ্যাদেশ সে জানে না, তার নামে জারি করা হয়েছে। তাহলে 133টা অধ্যাদেশে যে স্পেশাল সংসদীয় কমিটি করেছে সেখানে কিন্তু 90টা তারা ক্লিয়ার করেছে, 93টার মতো ক্লিয়ার করেছে। আর বাকিটা কিছু সংশোধন, 16টা বোধহয় কিছু সংশোধন পরিমার্জন করে উপস্থাপন করবে, আর বাকি 6টা বোধহয় একদম রিজেক্ট করে যে এটা হবে না এরকম। তা আমার এখানে প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট কয়টা সমর্থন অধ্যাদেশ জারি করে নাই? যদি জারি না করে থাকে, তিনি তো সেটি স্পষ্ট করেননি যে এই অধ্যাদেশ আমার অনুমতি সাপেক্ষে হয়েছে, এই অধ্যাদেশ আমি জানি না, সেটা বলে নাই। কিন্তু তিনি তো বলেছেন যে তিনি জানেন না, কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে অধ্যাদেশ তাহলে স্বাক্ষর হয়তো করেছে অথবা স্বাক্ষর নকল করেছে, এটা তো বিজি প্রেস থেকে ছাপা হয়েছে। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার 3 মাসের জন্য এসএসএফ ভিভিআইপি মর্যাদা পায়। উনি কিন্তু ওনারটা আপনার 1 বছরের জন্য করেছে, এটা বিজি প্রেসের ওয়েবসাইটে নাই।
তাহলে এটা তো প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা সে এনজয় করতেছে, কিন্তু সে অধ্যাদেশ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার কাছে কিন্তু আছে, আচ্ছা। আমার টেলিফোনে ধরা আছে আগের অধ্যাদেশটা কি ছিল, পরে ওনার অধ্যাদেশটা, অর্থাৎ প্রথম দিকে যেটা প্রকাশ করেছে বিজি প্রেস থেকে, সেটা কিন্তু হঠাৎ করে ধরা পড়ে গেছে, কয়েকজনের খাতে চলে আসছে, এরপরে বোধহয় গায়েব করে দিয়েছে। তো এই জন্য আমি বলছি যে এটা বিতর্ক করলে বিতর্ক করা যাবে, কিন্তু একটা অভ্যুত্থান তো হয়েছে। মানুষ, আমরাও ধরেন যারা 71 সালে মুক্তিযুদ্ধ করেছি, তখন কিন্তু বৈষম্য ছিল পাকিস্তানের সাথে। আমাদের দেশে গণতন্ত্র ছিল না, মৌলিক গণতন্ত্র ছিল। আমরা গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন। এরপরেও 90 আন্দোলন হয়েছে, আবার 24 আন্দোলন হয়েছে। 24 ফ্যাসিবাদের বিলোপ শেষ কথা। তখনও কিন্তু ফ্যাসিবাদের বিলোপ মানেই একটা দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চায়। তা আমার বক্তব্য হচ্ছে, সংবিধানের মৌলিক ইস্যুতে যদি সংস্কার না হয়, সাংঘর্ষিক না হয়, অর্থাৎ যেটা আদেশ, যেটা বলা হচ্ছে বিএনপির তরফ থেকেও, যে আদেশটা অবৈধ, আমিও মনে করি। কারণ 93 1 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান যেহেতু আছে, সাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সাংঘর্ষিক কোনো কিছু আদেশ জারি করতে পারে না। অধ্যাদেশ হতে পারতো, আদেশ করতে পারে না। তো আদেশ অনুযায়ী কিন্তু গণভোট জারি করা হয়েছে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে এই আদেশটা অবৈধ, অর্থাৎ এর জন্য রিটও হয়েছে, হাইকোর্টে কি উচ্চ আদালতে রিটও আছে, রিটে কি রায় আসবে জানি না, তবে আমি বলি সংসদে অভ্যুত্থানের শক্তি আছে। তারা গঠনমূলক আলোচনা করে, আমার মনে হয় যেসব জায়গায় গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তৈরি করার জন্য যেসব সংস্কারটা দরকার, সেই সংস্কার ব্যাপারে উদার হওয়া উচিত, সবাইকে একমত হওয়া উচিত। সংস্কার যেমন দরকার, একইভাবে এই গণভোট অধ্যাদেশটা যদি এখন বাতিল হয়ে যায়, তাহলে এই গণভোট আয়োজকদের পরবর্তীতে আইনি জটিলতা পড়তে হতে পারে কিনা? এটা আইনজীবীরা ভালো বলতে পারবে। তবে আমার মনে হয়, আমি বলছি, এই জুলাই আপনার জাতীয় সনদ যেটা করেছে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভাসতে পারে, অন্য পলিটিক্যাল পার্টি তো ভাসবে না। ঠিক আছে, তারা তো ওটা জারি করে ফেলবো কেন? লুটপাট সব করে ফেলছে, এই দেশটা তো ফোকলা বানা ফেলেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদকে, প্রত্যেকটার বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে, তাদের বিচার তো চাইবেন আপনি। সেটা অন্যায় দুর্নীতি যেগুলো করেছে সেগুলোর বিচার তো অবশ্যই হবে, কিন্তু গণভোট আয়োজনের জন্য যদি আইনি জটিলতায় পড়তে হয়, সেই আইনে সেটা হয়তো হবে না, কারণ অধ্যাদেশ তো জারি হয়েছে প্রত্যেকটার, কিন্তু অধ্যাদেশ না, অধ্যাদেশ তো কয়েকটা, 90টা তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আর সম্ভবত 20টা কিছু সংশোধন হবে, 6টার মধ্যে বোধহয় বাতিল হবে। তো আমার কথা যে 6টা বাতিল করা হচ্ছে, এটার ভিতরে ধরেন উচ্চ কক্ষ আছে, তারপরে দুদক আছে, মানবাধিকার কমিশন আছে, গুমখন আছে, তারপরে উচ্চ আদালতের নিয়োগ, বিচারপতি নিয়োগ। তা আমার কথা হচ্ছে, এগুলো তো আগেও আলোচনা হয়েছে। এটা যতটা সম্ভব কিছু সংশোধন করে অন্তত পক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যতটুকু দরকার, আমিও কিন্তু এটা সংস্কারের পক্ষে। কিন্তু এটা এখন ইগো দিয়ে দেখলে তো হবে না। এটা ধরেন আমি বলি যে, এই যে নেপালে বিপ্লব আন্দোলন হয়েছে, তো ছাত্ররা তো সরকারে ঢোকে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গেছে, পরবর্তীতে তারা কিন্তু নির্বাচিত হয়েছে একজন বার্নেন্দ্র, সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সে কাঠমান্ডুর মেয়রও ছিল, সে কিন্তু তার একটা ছোট্ট সংগঠন ছিল, সে গান করত, তার এই ছোট্ট সংগঠনকে ছাত্ররা সমর্থন দিয়ে দিচ্ছে। আমাদের দুর্ভাগ্যটা এক জায়গায়, যে প্রধানমন্ত্রী হলো, যে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিল নেপাল, তিনি কিন্তু বলেছে আমরা বাংলাদেশ হব না, উদাহরণ। আর ইউনূস সরকার করেছে কি, প্রত্যেকটা ছেলেকে সংসদীয় কমিটিতে, সংস্কার কমিটিতে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে, এবং প্রত্যেকটা ছেলে যুব সমাজ ধ্বংস করে দিছে। তো কাউকে মানে 2-3জনকে তো উপদেষ্টা বানাইছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে দিয়েছে।
এবং সবাই মনোজগৎ চেঞ্জ করে ফেলছে। আমাদের দেশে যেটা দেখেন, এতগুলো 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষা সংস্কার কমিশন কিন্তু করা হয়নি। জি, এবং আমরা পরবর্তীতে আপনাকে আবার শুনবো। আমরা এই পর্যায়ে একটু রাসেল আপনাকে শুনতে চাই। যে প্রশ্নটি করেছিলাম যে যদি এই গণভোট অধ্যাদেশ বাতিল হয়ে যায়, তাহলে এই গণভোট আয়োজনকারীদের পরবর্তীতে কোনো আইনি জটিলতায় মুখোমুখি হতে পারে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ রনিবার চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সিনিয়র সাংবাদিক আমার শ্রদ্ধাভাজন আজিজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং মোহনা টিভি যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি তো আজকে টপিকটা দিয়েছেন হচ্ছে রাজপথ, মানে আসলে এই রাজপথে কেন আমরা সমাধান করতে যাচ্ছি। আসলে দেখেন, আমাদের সংস্কৃতিটা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই বাংলাদেশের। বাংলাদেশে এই পর্যন্ত টেবিলে বসে, সংসদে বসে কোথাও কিন্তু কোনো কিছু আমরা সমাধান করতে পারি নাই। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা বেগম জিয়াকে ফোন দিয়েছিল, হ্যাঁ, মানে লোক দেখানো অনেক কিছু হয়েছে, অনেক টেবিল বৈঠক করার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কিছু সমাধান হয়নি। যদি পার্লামেন্টের সমাধান হতো, যদি গোল টেবিলের সমাধান হতো, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানটা হতো না। গণ অভ্যুত্থানটা হয়েছে এগুলো সব কিছুর ঊর্ধ্বে উঠে, কারণ আমরা হচ্ছে বাঙালি হিসেবে আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আচ্ছা, আমরা হচ্ছে মানে শক্ত হওয়া ছাড়া, আর যারা নরম থাকবে তাদের জম হিসেবে আমরা থাকি। দেখেন, আজকে যে বিষয়টা বারবার রাজপথটা কেন, মানে বিরোধী দল রাজপথের কেন ঘোষণা দিল, কি জন্য ঘোষণা দিল? এই জন্য ঘোষণা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে। আপনি দেখেন, 91% জনগণ ভোট দিয়েছে দেশ কে চালাবে, 67% মানুষ বা 70% মানুষ ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে। আজকে 51% ম্যান্ডেটটা 70% ম্যান্ডেটকে খেয়ে ফেলছে। বলা হয় না, দেখো মাছের নাম দেখুন, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এখানে হচ্ছে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলতেছে। আপনি দেখেন, এই যে বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে এই গণভোট, তারপরে হচ্ছে আপনার এই যে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করছে, বলেছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনি দেখেন, নোট অফ ডিসেন্ট যখন 38টা দল একসাথে বসা হয়েছে, তারা বসার পরে যখন ঐক্যবদ্ধ হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে বিএনপি থেকে সবচেয়ে বেশি, তখন বিএনপির পক্ষ থেকেই প্রস্তাবটা আসে যে তাহলে এটা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রস্তাব দিয়েছেন যে তাহলে এক কাজ করে, যেহেতু আমরা নিজের মাত্র 30টা দল তো এটা করতে পারবো না, দেশটা কোন দিকে যাবে, আমরা এক কাজ করে আমরা জনগণের হাতে ছেড়ে দিই। তার মানে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো যদি আপনার নোট অফ ডিসেন্ট না থাকুক, তাহলে গণভোট দরকারই ছিল না। কারণ আমাদের গণভোট আমাদের কনস্টিটিউশনে নেই। আপনি যেটা বলেন আমাদের গণভোট কনস্টিটিউশনে, গণভোট দরকার ছিল না। কিন্তু যখনই আমরা অনৈক্য ছিলাম তখনই প্রস্তাব আসলো তাহলে এটা গণভোটে, বিএনপির পক্ষ থেকে বলা হলো গণভোটে এটা যাক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটে হ্যাঁ যদি জয়ী হয়, তাহলে আমাদের জন্য যারা নির্বাচিত হবে তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে, কোর্টের আনকোট করে। আপনি তো বর্তমান যুগে এসে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হচ্ছে ভিডিওগ্রাফি থাকে। আগে বলতো, আমাদের এলাকা বলতো যে মরণিয়ার হিরোইনের কোনো বিচার নাই, মানে যে একটা কথা বলে মারা যাবে বা একটা কথা বলে ফেরত যাবে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন তো আর আপনি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার সব ভিডিওগ্রাফি আছে। আপনি বললেন এটা ম্যান্ডেটরি। এখন দেখেন বিষয়টা দেখেন, ওনারা বললো আমরা জুলাই সনদ করবো না, আমরা আমাদের ইস্তেহারের আলোকে আমরা আগাবো। আমি শুধু আপনাকে ধরে কোর্টের আনকোট করে ইস্তেহারের সাথে বিএনপি কিভাবে প্রতারণা করেছে, তাদের নিজস্ব ইস্তেহারে থাকে। আপনি দেখেন বিএনপির 31 দফা ইস্তেহার, এটা অনেক আগে ওনারা দিয়েছেন। 31 দফার 1 নম্বর যে ইস্তেহারটা, 1 নম্বর ইস্তেহারটা আমি আপনাকে কোর্টের আনকোট করে আপনাকে আমি শুধু দেখাই যে ওনারা 1 নম্বর ইস্তেহারে কি বলেছেন। ওনারা 1 নম্বর ইস্তেহারে বলছেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন সংসদে সংস্কার হবে নাকি সংশোধনী হবে, এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। বিএনপি বলছে আমরা সংশোধন করবো 142 দিয়ে, আমরা সংস্কার করব না। তার মানে আপনার যে 31 দফা, আপনি বাদ দিলাম জুলাই সনদ, বাদ দেন জুলাই সনদ, আপনার যে 31 দফা তো আপনি থাকবেন। আপনি তো বলেছেন আমরা 31 দফার আলোকে আমরা আগাবো। এর কারণে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে। যদি আপনি ভোট পেয়েছেন 51%, কিন্তু গণভোটে ভোট পেতে 67%, তাহলে অতিরিক্ত ভোটগুলো কোথা থেকে আসছে? আর জনগণ তো আছে, বিএনপি তো বিএনপি যখন আমাদের প্রধানমন্ত্রী যখন বলেছিলেন, তখনই কিন্তু এই যে 67% তো বিএনপির ভোট ছাড়া হয়নি। হ্যাঁ, ভোট ছাড়া হয়নি। তার মানে আপনার তো তখন তাহলে ভয় ছিল যদি আমি হায়ের বিপক্ষে যাই তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে জনগণ আমাকে ভোট দেওয়া না দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাই ক্যাম্পেইন করে যাক, একটু আপনি একটু কৌশল অবলম্বন করে, রাজনীতির কৌশল অ্যালাউ করা যায়, আপনি কৌশল অবলম্বন করলেন। কিন্তু আপনি তো আপনার 31 দফায় থাকতে হবে। আমি আপনাকে কোর্টের আনকোট করে 4টা তাদের 31 দফার তারা যে ভায়োলেশন করেছে, প্রথম ভায়োলেশন করেছে 31 দফার প্রথম দফা, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, ওনারা বলেছেন, কিন্তু এটা থেকে ওনারা ফেরত আসছেন। তারপরে এবার আমি আপনাকে যাচ্ছি 31 দফায়
11 নম্বর পৃষ্ঠা স্থানীয় সরকারের কথা বলা আছেন। কি বলা আছেন আমি আপনাকে কোট এন্ড আনকোট করে দেখাচ্ছি যে ওনাদের 31 দফাটা আপনি থাকেন। আমরা 31 দফায় থাকলে অনেক কিছু বের হয়ে যাবে। দেখেন 31 দফায় কি বলেছে। 31 দফায় বলেছেন ওনাদের 11 নম্বর পৃষ্ঠা, ওনাদের যে ইশতেহার আছে ইশতেহার 11 নম্বর পৃষ্ঠা বলেছেন স্থানীয় সরকারের বিষয়ে বলেছেন, পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতে আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। হ্যাঁ, তার মানে কি সংবিধানে যে অন্তর্বর্তী সরকার যে প্রশাসক নিয়োগ করেছে এটা আমাদের সংবিধানের 59 এর আলোকে এটা সম্পূর্ণ ভায়োলেশন। সংবিধান বলছে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে, সেখানে অন্তর্বর্তী সরকার করেছে। আর বিএনপি ইস্তাহারে বলেছে আমরা কি করব, আমরা এটা কখনো করব না। অথচ আজকে প্রত্যেকটা সিটি কর্পোরেশন আপনি নির্বাচিত সরকার, প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা প্রশাসক আপনি নিয়োগ দিচ্ছেন আপনি দলীয় এজেন্ডায়। তার মানে আপনি আপনার 31 দফায় আছেন। এবার আসেন আপনি যে সচিবালয় অধ্যাদেশ বাতিল করলেন, এই সুপ্রিম কোর্টের অধ্যাদেশ বাতিল করলেন, তাদের ইশতেহারে আছে আসেন আপনি ওনাদের ইশতেহারে একবারে মেনশন করা বলা আছে। আমি একবার আপনাকে কোর্ট এন্ড আনকোট করে বলতেছি, এখানে একবার ওনাদের ইশতেহারটা আমি আপনাকে দেখাই। দেখেন ওনাদের ইশতেহারে যে বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা বলেছেন যে দেখেন জুডিশিয়াল কমিশন গঠন, সেখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হবে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয় শক্তিশালী করা হবে। হ্যাঁ, তার মানে কি আপনি আপনার 31 দফায় বলেছেন, আপনি আপনার ইশতেহারে বলেছেন আপনি সচিবালয় করবেন, অথচ সচিবালয় অধ্যাদেশটা আপনি বাতিল করলেন। তার মানে কি আপনি জুলাই সনদ বাদ দেন, আপনি এখানে আছেন। তারপরে আবার দেখেন দুর্নীতি আপনার দুদককে আপনি বলেছেন আপনি সংস্কার করবেন, অথচ দুদকের অধ্যাদেশটা কি করলেন আপনি বাতিল করা হয়েছে, বাতিল করলেন। তার মানে আপনি তারপরে মজার বিষয় হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমরা অবাক হয়ে যে এত বিজ্ঞ লোকগুলো এখানে সংসদে আছে, হ্যাঁ, এরপরে যে শব্দগুলো ওনারা চয়ন করে আমি অবাক হয়ে যাই। ওনাদের আরেকটা এই আপনার এর মধ্যে দেখেন আমি আপনাকে মানে আমি এগুলো যখন একটু পড়ছিলাম আমি একটু অবাক হয়ে যাই। বের করতেই পারবেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে 31 দফা বা জনগণকে ভোটারকে আকৃষ্ট করবার জন্য অনেক ইশতেহার দেওয়া হয়ে থাকে, আমরা ইতিপূর্বে দেখেছি ইশতেহারের কিয়দাংশই বাস্তবায়ন হয়। কিন্তু যদি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছে এগুলো বাস্তবায়ন করছে বা আরো অন্যান্য যে বিষয়গুলো ইতিবাচক দিকগুলো তারা নিয়ে কাজ করছে, এইগুলা কি অ্যাপ্রিশিয়েট করার মতো নয় কি? ভাই শেখ হাসিনা 17-18 বছর ক্ষমতা যে টিকে ছিল অবৈধভাবে, সে কিন্তু শুধু উন্নয়ন দেখাইছে মানুষকে। আচ্ছা, মানুষকে উন্নয়ন দেখিয়েছে, মানুষের যে সরকারি চাকরিজীবীদের স্কেল বাড়িয়েছে, আর শুধুমাত্র উন্নয়ন দেখিয়েছে। উন্নয়ন দেখিয়ে মানুষকে মূল জায়গা থেকে সরিয়ে ফেলেছে। মানুষের যে মৌলিক অধিকার, আপনি দেখেন ফ্যামিলি কার্ড, আপনি দেখেন আমি আপনাকে বললাম ফ্যামিলি কার্ড, আপনি যে ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন এই ফ্যামিলি কার্ডের বাজেটটা 25-26 বাজেট, সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডটা কি ছিল? না। এখনো নতুন বাজেট হয়েছে? হয়নি। আপনি টাকাটা কোথা থেকে আনলেন? না, এটা তো আপনি টাকাটা আপনি কি দলীয় ফান্ড থেকে দিয়েছেন? না, আপনি বাজেটের অন্য একটা জায়গা থেকে যদি আপনাকে নিয়ে আসতে হয় তাহলে সংসদে পাস করতে হবে আপনাকে। এটা আপনি সংসদে উত্থাপন করেছেন আপনি? ভাই আপনি তো সংবিধানের কথা বলেন। আচ্ছা, আপনি যে সংবিধানের কথা, সংবিধানে বাজেট পাস করতে হয়, সংবিধান কর আরোপ করবেন সেটাও সংবিধান এই সংসদে পাস করতে হবে। তাহলে আপনি যে এক বাজেটের এক জায়গায় খাতের টাকা আরেক জায়গায় খাতে নিয়ে এসে আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনি দলীয় এজেন্ডা না, যদি এটা আপনার দলীয় এজেন্ডা, আপনি তো দলীয় এজেন্ডা বললেন, কিন্তু আপনি তো এটা কি সবাই এখানে যারা এমপি আছে 300 জন এমপি সকর হক না? হ্যাঁ হক। তো তাহলে আপনি সেখানে উত্থাপন করেন নাই কেন? আপনি তো সংসদে চলমান ছিল, আপনি উত্থাপন করতেন যে আমি অমুক খাতে 25-26-এ যে বাজেট করা হয়েছে, যদিও বাজেট করার অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কোনো অধিকার নেই, আমাদের সংবিধানে বাজেট দেওয়ার কোনো অধিকার নেই, সংসদ ছাড়া অধিকার নেই, তারপরেও দিয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। সেটা আমি মানলাম ডক্ট্রিন অফ নেসেসিটির কারণ করেছে, কিন্তু পরবর্তী সংসদ আসার পর আপনার তো উত্থাপন করার দরকার ছিল যে আমি ফ্যামিলি কার্ডে আমি যেহেতু ইশতেহার দিয়েছি ফ্যামিলি কার্ডে বাস্তবায়ন করতে চাই, এটা যে দেশীয় একটা আমি এই খাত থেকে টাকাটা নিতে চাই, সংসদ সদস্যরা কি বলে? আপনার তো ট্রুথ আর মেজরিটি ছিল, সবাই তো মেনে নিত, কিন্তু সেটাকে আপনি করেন নাই কেন? আচ্ছা, আমি আপনাকে আইনের জায়গা থেকে জানতে চাই, যদি পরবর্তী বাজেট তো খুবই সন্নিকটে, সরকার যদি মনে করে যে পরবর্তী বাজেটের সঙ্গে সমন্বয় করা হবে, এটি সেই সুযোগ রয়েছে কিনা? কিভাবে করবেন আপনি? আপনার তো গত বাজেট এমনিও অসাংবিধানিক। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো সংবিধান নিয়ে কোনো কথা বলি না ভাই। আচ্ছা, আমরা সমস্যা হচ্ছে এখন বারবার কেন বলা হচ্ছে এর আগে যত কিছু কোনো কিছু সাংবিধানিক হয়নি। বেগম জিয়াদের 5 তারিখে মুক্তি পেল, এটা কি সাংবিধানিক হয়েছে? রাষ্ট্রপতি ক্ষমা দিয়েছে, রাষ্ট্রপতি মাত্র প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া 2টা কাজ করতে পারে, প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে, আবার এই কি বলে প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে। এর বাইরে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না। রাষ্ট্রপতি যে 5 আগস্ট করেছে কার অনুমতি নিয়ে করেছে?
সংবিধানে তখন তো পারে না। প্রধানমন্ত্রী ডক্ট্রিন অফ ছিলেন না। নেসেসিটি। হ্যাঁ, doctrine of necessity, ভাই ডক্ট্রিন অফ হ্যাঁ। নেসেসিটি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে? সংবিধান তো সে ক্ষমতা তাকে দেয় নাই। হ্যাঁ, রাষ্ট্রপতি স্পিকার যখন পলাতক, রাষ্ট্র- তখনই তো রাষ্ট্রপতি, আপনি আমাকে বলেন, আপনি তো সংবিধানের কাছে আছেন, আচ্ছা। আপনি রাষ্ট্রপতি কি সংসদ ভাঙতে পারে? না, প্রধানমন্ত্রী ছাড়া পারে না। প্রধানমন্ত্রী উনি ছাড়া পারে না। যখন সংবিধান ক্রাইসিসে পড়ে তখনই তো 106 এর তার মানে আপনাকে কাছে যাওয়া হলো। আপনার সংবিধানকে করতে হবে, স্থগিত করতে হবে। আচ্ছা, তার মানে যা কিছু হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। কিন্তু এখন যদি আপনি সেটা বলেন সংবিধানে গণভোট নেই, 1977 সালে বেগম এই কি প্রথম বাংলাদেশের গণভোট আয়োজন করেছে জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান, হ্যাঁ। প্রথম তিনি সেই গণভোটের প্রশ্নটা কি ছিল জানেন? যে জিয়াউর রহমান এর ইয়া, যে নীতি আছে, নীতিগুলোর উপরে আপনি আছেন কিনা, আস্থা আছে। নীতি মানে কয়টা? ক হাজার নীতি? একটা, মানে একটা বিষয়, একটা না প্রশ্ন না তো একটা। না না, নীতি কয়টা? নীতি তো হাজার হাজার অসংখ্য নীতি। থাকবে, তাহলে অসংখ্য আপনি যে এখন থাকবে, বলতেছেন এটা যে 4টা প্রশ্নের মধ্যে শত শত প্রশ্ন, তো- না, সেটা কিন্তু এই যে তার নীতি, নীতিটা কি আমি জানি, আপনি জানেন নীতি কয়টা? আহ, ভাই, সেটা নীতি কিন্তু কয়টা? প্রশ্ন তো একটা, না, নীতি কয়টা? নীতি তো অসংখ্য হাজার থাকবে, নীতি। যখন যেটা- তার মানে হ্যাঁ। আনকাউন্টেবল। হ্যাঁ। তাহলে ওখানে তো আনকাউন্টেবল ছিল, এটা তো কাউন্টেবল। আচ্ছা, আগে তো আনকাউন্টেবল ছিল। আচ্ছা, এরপরে আপনি এক কোশ্চেনের মধ্যে মেনে নিলেন, এই প্রশ্নগুলো কিন্তু নিয়ে এটা আমরা আনকাউন্টেবল। একটু, আপনি এই নীতি আমি পাচ্ছেন, এই আপনাকে বলেন কেন? শুনতে চাই। এটা আমি জানি না আপনি কতগুলো নোট নীতি। করছিলেন, অনেকগুলো প্রশ্ন রেখেছেন রাসেল ভাই, আপনি যদি একটু বলতেন। না, বিষয়টা হলো বিএনপি সংস্কার কমিশন গঠন করতে চেয়েছে, সংসদীয় সংস্কার কমিশন। কিছু কিছু ক্ষেত্রে করবে তারা, কিন্তু এখানে সংসদ যখন বসেছে, সংসদ কিন্তু গঠনমূলক আলোচনার মধ্যে যায় নাই। সুতরাং সেখান থেকেও তারা সরে গেছে, সরে গিয়ে তারা আইনের জায়গায় আশ্রয় নিয়েছে। তারপরে ধরেন আরেকটা বলছে, যেমন প্রশাসক নিয়োগ করা যাবে না। ইউনূস সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপি যা বলছে ইউনূস সরকার শুনেছে, সব জায়গায় প্রশাসক বসায় দিছে, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত। এনসিপির কথা, জামাতের কথায় বসেছে, হ্যাঁ, সবই প্রশাসক বদলে গেছে। ইউনিভার্সিটির দায়িত্ব নিতে হবে, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছিল। আচ্ছা। তো এখন ধরেন আমি জাস্ট বলি, উনি লন্ডনে ব্যারিস্টারি লেখাপড়া করেছে, আমি ইউনিভার্সিটি সিনিয়র সিন্ডিকেটে ছিলাম। মাত্র 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের নিয়ম অনুযায়ী সিনেটের ইলেকশন হয়, 3 জনের প্যানেল করা হয়, ভিসির প্যানেল করা হয়, রাষ্ট্রপতি 3 জনের ভিতর থেকে একজন ভিসি বানায়। এখন ধরেন এই বাংলাদেশের প্রায় সব ভিসি সরে গেছে, পালিয়ে গেছে। আরে বায়তুল মোকাররম মুয়াজ্জম পর্যন্ত পালিয়ে গেছে, খতিব সহ পালিয়ে গেছে। এখন একটা নির্বাচন হয়েছে মাত্র। এখন ধরেন 4টে ইউনিভার্সিটিতে দিলেও তো সিনেট ইলেকশন হতে হবে, সেটারও কিন্তু সময়ের ব্যাপার। এখন ইউনিভার্সিটিগুলো চলবে কি করে? প্রশাসক দিয়েছে, প্রশাসক মানে ভিসি দিয়েছে, নিয়োগ দিয়েছে, এবং নিয়োগ দিয়েছে, হয়তো সিনেট ইলেকশন হবে, হয়তো সিনেট যেখানে আছে। হ্যাঁ, সেই সংকট তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমাধান হয়েছে, ভিসি তাদের মতো করে ফাঁকা তো ছিল না, দিয়ে দিয়েছে। পরবর্তীতে এসে বিএনপি সরকার কিছু কিছু পরিবর্তন করেছে, কিন্তু আল মামুন রাসেল যে প্রশ্নটি রেখেছেন যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনে যে প্রশাসক, সিটি কর্পোরেশনে সবগুলো প্রশাসক দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া হয়েছিল, যেমন সবগুলো চিটাগাঙে দেয় নাই, মেয়র আছে, হ্যাঁ, আর তো প্রশাসক ছিল। এই যে ঢাকার ধরেন উত্তর দক্ষিণ প্রশাসক ছিল, এই তো প্রশাসক রিপ্লেস করে দিছে, একটা সরকার ক্ষমতা আছে। বিএনপি কিন্তু এই প্রশাসকের বিরোধিতা করেছে এবং এটি নিয়ে আন্দোলন করেছে, তখন তো করেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছে তাই করেছে, সেটা তো বিরোধিতা পলিটিক্যাল পার্টি করবেই না। আমি যেটা আপনাকে আমার বিরোধিতা বক্তব্য করলাম যে বললে, আপনারা এই আমি তো কাজটি- জামাত এনসিপির মুখ থেকে কোনোদিন বিরোধিতা শুনিনি, না, তারা করেনি, বিএনপির পক্ষ থেকে এখন করেছে, তারা করছে। এখন তারা করছে। ব্যাপারটা তো পলিটিক্সটা এইখানেই। আচ্ছা, এইটা তো আমাদের কাছে আনওয়ান্টেড। আচ্ছা, আপনার সুবিধা হলে আপনি বিরোধিতা করবেন, আপনার সুবিধা না হলে পক্ষে থাকবেন। এনসিপির লোক প্রশাসক দিছে না, 2টা দক্ষিণ উত্তরে দিয়েছে। এখন যে সরকার ক্ষমতায় আসছে, এখন আসিফ ভুঁইয়াকে কি প্রশাসক রেখে কাজ করবে? আসিফ ভুঁইয়ার লোক উত্তরের সিটি কর্পোরেশন তাই রেখে সরকার চালাবে? বদলাই দিছে। এখন ইলেকশন হবে, একটা ইলেকশন হয়েছে, সরকার 1 মাস গেল মাত্র, নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন হবে। হ্যাঁ, সেই নির্বাচনের সময় তো ফুরায় যায় নাই, সময় তো যেমন ইউনূস সাংবিধানিক সরকার বলা হচ্ছে, আমাদের সংবিধানে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ইলেকশন ডিলে করতে পারতো, 3 মাস হলো ভিতরে নির্বাচন, আর না হলে ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস। হ্যাঁ, যার ফলে নেপালের
প্রধানমন্ত্রী যে অস্থায়ী মন্ত্রী ছিল সে বলছে আমরা বাংলাদেশ হব না। ওইভাবে যদি 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিত, 6 মাসে ইলেকশন দিত, তাহলে তো ফেসিবাদের ভয় পাইতে হতো না। এরাও ওই রকমই ওই কমিউনিস্ট পার্টি অফ নেপাল এর মতোই কিন্তু সব মানে তাহলে ফেসিবাদটা আটকে যেতে হলো কিভাবে? হ্যাঁ, মানে যদি এই সংবিধান থাকে, এই যে 2/3 মেজরিটি পেয়ে একটি দল আছে, তারা চাইলে তো অনেক কিছুই না না, ইউনূস সরকার এসে সে দেখেন না, পাশ দিয়ে হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন, পাশ দিয়ে হেঁটে গেলে কয় 3 মাস থাকেন। এরা তো ক্ষমতা ছাড়তেই যায় নাই, ছাড়তেই যায় নাই। এখনো আসিফ ভুঁইয়া বলছে না, ডিপ স্টেট তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে বলছিল, তাহলে তো রাজশাহী পাওয়া গেছে। আসিফ মাহমুদ তো নানা সময় নানা কথা বলেছেন, নানা সময় করলেও না, সে তো উপদেষ্টা ছিল। সে বলছে ডিপ স্টেটে তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে পড়ছে, আওয়ামী লীগের 29 সাল, আওয়ামী লীগ যতদিন থাকার কথা ছিল অতদিন কিভাবে থাকতো। এখন তো আমি এই জন্য বলছিলাম যে রাজশাহী পাওয়া গেছে, হাসিনার বিচার করতে আইজিপিকে রাজশাহী পাওয়া গেছে, তারা পাকড়াও করে ডিপ স্টেট কারা বার করুক। এই যে ইলেকশন যে 18 মাস পরে দিল, এটার বৈধতা কি আপনি বলেন? এই সাংবিধানিক সরকার হলে এটার তো বৈধতা নাই। উনি তো আইনজীবী, উনি তো ভালো বুঝবে, বৈধতা নাই। তার দায়িত্ব তো বিএনপি জামাত নেবে না, তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য ধরেন 111-এর অনেক কুশলীকে আইডেন্টিফাই করা হয়েছে না, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো 111-এর সময় ছিল, রাজনীতি করতেছিল, ছেড়ে দিয়ে গেছে, সে বেশি সময় চাইছে। তাকে বলা হয়েছে 3 মাস থাকো বা 6 মাস থাকো, সে বলছে যে না, আমাকে কমপক্ষে 2-3 বছর 5 বছর সময় দিতে হবে। এই তো সে তো কুশলীর অংশ, তো তার সব বিচারের বাইরে থাকবে কেন? তা আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় তিনি তো এটা অ্যাকসেপ্ট করেননি। সেই সময় কি অ্যাকসেপ্ট করেছিলেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলা হয়েছে, আপনি তখন তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে, সে বলছে যে আমাকে 5 বছর না দিলে আমি থাকতে পারবো না। সে থাকে নাই, থাকে নাই, কিন্তু সে তো পার্টি করছিল, আপনি জানেন না, সে রাজনৈতিক দল করেছিল, কিন্তু সে কোনো সাড়া পায় না, এবং সেটা কিংস পার্টি বানছিল। সে ওই 111-এর সরকারের সাহায্যে সে করার চেষ্টা করছে, কেউ শোনে নাই। তখন বলছে এ কাজ আমার না, আমি লিখেছি, তার জন্য আমার পত্রিকায় ছাপা আছে আমার বক্তব্য। তার বক্তব্য, ওই যে মহিউদ্দিন, লেখক মহিউদ্দিন, অনেকের কমেন্ট আছে, তার নিজস্ব কমেন্টও আছে। শেষ পর্যন্ত কইছে এ কাজ আমার না। সে অনেক লোককে ডেকে ডেকে মিটিং করছে, কেউ সাড়া দেয় নাই, জানে যে দিয়ে কাম হইব না, কারণ সে তো পোর্ট চালাইতে চায় যে নারীদের দিয়ে পোর্ট চালান যায়, এক কথা কয়ে শেষ, তাক দিয়ে কাজ হবে না। যেমন এই সরকারের তার কাজ দিয়ে সে তো এই দেশটাকে আউলায় ফেলাইছে সব কিছু। ধরেন জুলাই সনদ যেটা বলা হয়েছে, জুলাই সনদ আমার কাছে আছে। তিনি এই যে আলী রিয়াজ সাহেব বিবিসিতে আমাকে ডাকছিল, আমি বলছি যে জুলাই সনদে এটা লিখছেন কেন? আপনি তো আমেরিকান নাগরিক, আপনি আমেরিকায় চলে যাবেন, এটা লিখছেন কেন? এইটার সুযোগ তো বিএনপি নিতে পারবে। কোনটা? জুলাই সনদে পরিষ্কার বলা আছে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি ম্যান্ডেট পায়, তাহলে এখন তো জুলাই যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো বিএনপি বাস্তবায়ন করতে বাধ্য না। এই জুলাই সনদের যদি কথা আমার কাছে আছে তো ব্যাগে, তো এই জন্য আমি বলছি যে এটা তো আলী রিয়াজ আউলে বাজাইছে। আচ্ছা, আউলে বাজায় পেঁচ লাগাই দিছে। এখন আমাদের ভিতরে ঝামেলাটা হয়েছে, তাই না? আমাদের বক্তব্য হলো যে একটা অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আকাঙ্ক্ষা একেবারে যেটাকে বলা হয় মুক্তিযুদ্ধ ফেলায় দিবে তা তো হবে না। তখনকার যে আপনার আকাঙ্ক্ষা ছিল এবং 24-এর আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণ একই রকম। সুতরাং আমার বক্তব্য হলো দেশটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে, তাই না? উনি ব্রিটেনে লেখাপড়া করছে, ব্রিটেনে তো কনস্টিটিউশনও নেই, কিন্তু গণতান্ত্রিক চর্চা আছে সব জায়গায়। প্রত্যেকটা মানুষ, আমি 10 দিন ফ্যামিলি নিয়ে থেকেছি, 10 দিনে আমি অভিভূত হয়ে গেছি। আমরা কোন জঙ্গলের ভিতরে বাস করতেছি? হ্যাঁ, কেউ কাউকে শুধু সবাইকে ঠেক দিতে চায়। এখানে তো একটা মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র কেউ প্রতিষ্ঠা করতে চায় না। তো আপনি দেখেন, এই যে টেলিভিশনগুলো দেখেন, পত্রিকাগুলো দেখেন, সরকার বদলানোর সাথে সাথে অনেক জায়গায় দখল হয়ে গেছে না? অনেক সাংবাদিক তৈরি হয়েছে, সাংবাদিকতা এখন সহজ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে না? সব সাংবাদিক বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে। তো এইটাই বলতেছি, আমরা তো রাইট পথে, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী তো রাজনৈতিক দলগুলো মুভ করে নাই। আচ্ছা, জি, আপনার এই বক্তব্য স্পষ্ট। আমরা পরবর্তী সেগমেন্টের আলোচনাটা একটু আল মামুন রাসেলকে দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে এই মুহূর্তে
একটি বৈশ্বিক সংকট চলছে, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধ সেটি নিয়ে তেলের সংকট, এই বিষয়ে আমাদের সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপটা কতটা কার্যকরী বলে মনে হচ্ছে? এবং একটি আজকে বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশ করেছে যে ডিজেল পেট্রোল হচ্ছে বাংলাদেশে তৈরি হয় সিলেটের গ্যাস খনি থেকে, যে অকটেন আর পেট্রোল, তারপরেও এই পেট্রোলের ব্যাপক ঘাটতি সংকট, এটি কি মানে মানব সৃষ্ট নাকি সত্যিকার অর্থে আমাদের ঘাটতি রয়েছে? কি মনে হয় মোহাম্মদ রাসেল? জি, আমি এই বিষয়ে আসছি, সাথে একটু আজিজ ভাই কয়েকটা বিষয় নিয়ে তারপরে আমি এখানে আসছি। দেখেন, আজিজ ভাই বললো যে হচ্ছে যে ভিসি গুলো সব পালিয়ে গিয়েছে, এই জন্য আমরা পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে ভিসি দেওয়া হয়েছে। কোনো ভিসি কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু ভিসি নিরপেক্ষ ভিসি দিয়েছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন ওনাকে কিন্তু আপনি দেখেছেন কিভাবে মব তৈরি করা হয়েছে। উনি আপনার 21শে ফেব্রুয়ারি যখন বিশ্ববিদ্যালয় থেকে উনি এক্সিস্টিং ভিসি, কিন্তু ওনাকে সামনে রাখা হয়নি, পিছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন উনি বাধ্য হয়ে নিজে কিন্তু পদত্যাগ করেছেন। আগেই বলেছেন, কিন্তু আপনি তো যতক্ষণ পর্যন্ত উনি ভিসি থাকবে ততক্ষণ পর্যন্ত ওনাকে সম্মান রাখতে হবে। কারণ উনি, ওনার ধারণা হচ্ছে যে নির্বাচিত নতুন সরকার আসার পরে কি না মানে সম্মান থাকতে চলে যাওয়া ভালো, সম্মানটা রেখে চলে যেতে চেয়েছেন। তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনারা কি মত তৈরি করেছে আপনি দেখেছেন। সুন্দরভাবে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, তো আপনি পদত্যাগ করেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সুযোগ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, কিন্তু সেই সুযোগটাও দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি মব তৈরি করা হয়নি? মব তো অবশ্যই তৈরি হয়েছে, মব তৈরি হয়েছে। মব কারণ এটা গণ অভ্যুত্থান পরবর্তীতেও এগুলো মব বলা যাবে, গণ অভ্যুত্থান পরবর্তীতে আক্রোশ, ক্ষোভ তো প্রকাশ হবেই। কিন্তু আপনি তো নির্বাচিত সরকার, আপনি তো এভাবে একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি এভাবে এই তৈরি করতে পারেন না। আপনি দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি দোয়ার মধ্যে শুধুমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম নেয় নাই, কিভাবে হেনস্থ করা হয়েছে। আচ্ছা, আমি একটু গভর্নর নিয়ে বলতে চাই আল মামুন রাসেল, সেটি হচ্ছে আপনি যেমনটি বললেন যে অভ্যুত্থানের পরে একটি আক্রোশ ক্ষোভ থাকে, সেটিকেও আমরা বৈধতা দিতে পারি না, কারণ মবকে আমরা কখনোই সমর্থন করি না। একইভাবে গভর্নরের কথা যেটি বললেন, সেখানে ওই বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা দীর্ঘদিন এই 1.5 বছরে ওই গভর্নরের আচরণে অতিষ্ঠ হয়েই তো এটি করেছেন। তাহলে এটিকে আপনি কেন আলাদাভাবে দেখছেন? না, অতিষ্ঠ হলে আপনি তো নির্বাচিত সরকার, আপনি অতিষ্ঠ তো আপনি পিলখানা যদি ব্যাখ্যা দিতে যান তাহলে সেখানেও তো একটা ব্যাখ্যা দাঁড় করাবেন। যেমন যে কোনো একটা বিষয় দুইভাবে তাকানো যায়, যেমন সিপাহী বিপ্লব আমরা বলি, আর ওরা বলে সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, তার মানে কি আপনার তো ব্যাখ্যা দুইভাবে আছে। আপনি যখন এই দিক থেকে তাকাবেন একরকম, অন্য দিক থেকে তাকালে ভিন্ন রকম পাবেন। কিন্তু আপনি তো নির্বাচিত সরকার, আপনি তো এটা পারেন না। আপনি তো নির্বাচিত সরকার, আপনি যে আপনার দায়িত্ব, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলেছে সকল মবের হত্যা করা হয়েছে, সকল মবকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি মব তো বন্ধ হয়নি? প্রশ্নটা আসবে তখন। এর আগে তো গভর্নমেন্ট ছিল না, গভর্নমেন্টের কোনো নির্বাচিত গভর্নমেন্ট কেউ ছিল না, সেখানে প্রশ্ন তুলতে পারবে। কিন্তু যখন সরকারি দলে চলে, কিন্তু যখন নির্বাচিত সরকারের পরে এরপরে যখন হয়, এটা নিয়ে তো আপনাকে প্রশ্ন করতেই হবে, র্যান্ডমলি করতে হবে না। যেটা হয়েছে সেটুকু তো আপনাকে বলতে হবে। আচ্ছা, আপনাকে যেটা হবে, বাংলাদেশ ব্যাংকের মতো একটা বড় একটা প্রতিষ্ঠান, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে যখন এটা হয়, এটা তো পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এটা আচ্ছা, পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। এখন দেখেন, তারপরে দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই বিএনপির যে ইস্তেহারটা আছে, ইস্তেহারে বলেছেন ওনারা একাধিক, মানে 7 নম্বর পৃষ্ঠা বলেছে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ ওনারা বিভিন্ন একাধিক বেঞ্চ করবেন। আপনি জানেন এটা কিন্তু একটা সেটেল ইস্যু। আমি অবাক হয়ে যে ইস্তেহারটা যারা তৈরি করেছেন এবং এটা নিয়ে যারা ব্যাখ্যা করছেন, এটা 1988 সালে এই এরশাদ এসে পার্লামেন্টে পাশ করেছিল যে আমাদের হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ হবে, একাধিক বেঞ্চ হবে। পরবর্তীতে এটার বিপক্ষে একটা রিট হয়েছিল, আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট। ওই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিল। এরপর অ্যাপ্লাইড ডিভিশন গিয়ে এই রিটের পক্ষে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন সংবিধানের, এটাকে বলে বেসিক প্রভিশন, বেসিক স্ট্রাকচার ডকট্রিন। এটা ইন্ডিয়াতেও আছে, মানে সংবিধান কিছু বেসিক স্ট্রাকচার আছে, এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, আপনি চাইলেও একাধিক বেঞ্চ আপনি নিতে পারবেন না, এটা সেটেল ইস্যু। তখনই আমাদের সংবিধানে 7B কে যুক্ত করা হয়। 7B যুক্ত করে বলে দেওয়া হয় আমাদের সংবিধান কিছু বেসিক প্রভিশন তৈরি করে দিয়েছেন। এই বেসিক প্রভিশন আমাদের 142 আর্টিকেল 142 দ্বারা সংশোধন করতে পারবেন না। তার মানে আপনি সংস্কার কমিশন না করে, গণপরিষদ তৈরি না করে, আপনি সংশোধনের মাধ্যমে আপনার যে ইস্তেহারকে আপনি বাস্তবায়ন করতে পারবেন?
পারবেন না। এটার জন্য আপনার সংস্কার লাগবে। তারপরে দেখেন আপনি বলেছেন, আপনি আপনার ইস্তেহারে বলেছেন, আপনি বলেছেন যে এই যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, মানে সমাজতন্ত্রের এগেইনস্টে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস মূলনীতিতে যুক্ত করবেন। কিন্তু আমাদের এই সংবিধানের দ্বিতীয় ভাগ যে মূলনীতি, এই মূলনীতি বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই বেসিক স্ট্রাকচার আপনি কিভাবে পরিবর্তন করবেন? এই বর্তমান 142 দিয়ে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এটা সেটেল অ্যাপ্লাইড ডিভিশন সেটেল করেছে। যেই বাবা মানে অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে কে? আপিল বিভাগ বৈধতা দিয়েছে। সে আপিল বিভাগ সেটেল করে দিয়েছে আপনি বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না। তাহলে আপনি যে সংশোধনের মাধ্যমে সংশোধনী যে কমিটি করেছেন, এই কমিটি দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার আপনি আর ইস্তেহার বাস্তবায়ন করতে পারবেন না। আপনার ইস্তেহার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে হাত দিতে হবে কোথায়? সংস্কার পরিষদ লাগবে, গণপরিষদ লাগবে। এটা ছাড়া আপনি কখনো সংবিধান হাত দিতে পারবেন না। তারপরে দেখেন আজিব আরেকটা কথা বলেন যে প্রেসিডেন্ট, অনেক ওয়ার্ডার আছে যে প্রেসিডেন্ট জানেন না, অনেক ওয়ার্ডার আছে যেটা প্রেসিডেন্ট জানেন না। আপনি এই প্রেসিডেন্ট যে অধ্যাদেশগুলো জারি করেছে, যদি উনি বলুক যে কোন কোন অধ্যাদেশটা ওনাকে জোরপূর্বক করা হয়েছে, যদি জোরপূর্বক হয়, এই প্রেসিডেন্ট এই যে আদেশটা জারি করেছে জুলাই সনদ আদেশ, উনি বলেছে ওনাকে জোরপূর্বক, তাহলে এই জুলাই সনদ আদেশ উনি যে আমাদেরকে এইটার মাধ্যমে একটা গণভোট আয়োজন করলেন, এটার এই আদেশের অধীনে তো ছিল হচ্ছে একটা গণভোট অধ্যাদেশ তৈরি করার জন্য অধ্যাদেশ হয়েছে। তাহলে এই যে এত কোটি কোটি টাকা খরচ করা হলো গণভোট আয়োজন করে, এই যে রাষ্ট্রপতিকে আপনি ইমপিচমেন্ট করে না, রাষ্ট্রপতিকে তো উপেক্ষা করেই রাষ্ট্রপতি আয়োজন করা হয়েছে, তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, আপনি যে রাষ্ট্রপতি, আপনি এই রাষ্ট্রপতিকে যে এই ওয়ার্ডারটা আদেশটা রাষ্ট্রপতি করলো, এই রাষ্ট্রপতিকে আমরা বিচার আওতা আপনি নিয়ে আসেন। এই যে উনি ওয়ার্ডারটা দিলেন, এর সংবিধানে নেই, ওয়ার্ডারটা উনি কিভাবে দিলেন? আমরা তো বলছি এটা অসংবিধানিক, ওয়ার্ডার দিতে পারেন না। আমাদের আমরা অবাক হয়ে যাই, আইনমন্ত্রী আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন জেনারেল ক্লজেস অ্যাক্ট, যেটা 1897 সালে যেটা জেনারেল ক্লজেস অ্যাক্টের একটা ব্যাখ্যা দিয়েছেন, সেখানে বলেছে যিনি অর্ডার দিবেন তিনি আবার অর্ডার কি বাদ দিতে পারবেন, ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমাদের সংবিধান কি বলে? সংবিধানে 7B তে বলা আছে প্রত্যেকটা জিনিসের উপরে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় সংবিধান প্রিভেল করবে, সংবিধানের উপরে থাকবে, সকল আইনের উপর। যত আইন থাকবেন আপনি, যত আইন হোক, এই সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা সংবিধানের উপরে থাকবে, সংবিধানের উপরে থাকবে। তাহলে আপনি জেনারেল ক্লজ অ্যাক্টের ব্যাখ্যা এখন কেন দিচ্ছেন? আপনি মিসগাইড করছেন কেন জাতিকে? আপনি তো আইনমন্ত্রী। তারপরে আপনি যে আদেশটা যখন করেছেন তখন এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন? আপনি ছিলেন। আপনি একটু আগে বলেন বিচার আওতা আনতে হবে, তার বিচার আওতা হলে তো আইনমন্ত্রী বিচার আওতা আসে। আচ্ছা, কারণ কি? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ উনি ছিলেন, উনি তো প্রধান আইন কর্মকর্তা, ওনার পরামর্শ ছাড়া তো এটা হয় না এই আদেশটা। তাহলে এবং কি 106 এর যেই অ্যাপ্লাইড ডিভিশন আপিল বিভাগের যে রেফারেন্সটা নেওয়া হয়েছে, কে নিয়েছিলেন? তখন প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন? আজকের আইনমন্ত্রী ছিলেন, বর্তমান আইনমন্ত্রী, আজকের মধ্যে আইনমন্ত্রী ছিলেন। তাহলে আপনার সময় যে আদেশটা হলো অবৈধ আদেশ, গণভোটের অধ্যাদেশটা হলো অবৈধ গণভোটের অধ্যাদেশ, তাহলে এটাকে লাইবিলিটি আপনার উপর যাবে না? যদি যখন মধ্যে ইউনিসের উপরে যায় তাহলে আইনমন্ত্রীর উপরেও যাবে। আচ্ছা, আইনমন্ত্রীর উপরেও যাবে। তো সুতরাং আপনি যখন বলতে যাবেন, কথা বলতে যাবেন, তখন প্রথমে নিজের দিকে তাকাবেন। আচ্ছা, এই যে প্রধান আইন কর্মকর্তা উনি নিয়োগ পেলেন 5 তারিখে কোনো গভর্নমেন্ট ছিল? 5 তারিখে 5 আগস্টে কোনো গভর্নমেন্ট ছিল না। 5 থেকে 8 তারিখ তো কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না। প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তারপর সেনাবাহিনী হাতে ক্ষমতা ছিলেন। তার মানে কি আপনি সামরিক ক্ষমতার আলোকে আপনি এই প্রধান এই কর্মকর্তা হলেন? আপনি কিভাবে হলেন সেটা আমাকে ব্যাখ্যা দেন। রাষ্ট্রপতি কি পারবে ওনাকে নিয়োগ দিতে পারবে? রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ দেয় তাহলে তো এটার জন্য এই লাগবে, এই কি বলে রাষ্ট্রপতি তো এই সংবিধানের আলোকে সেটা হয় নাই। রাষ্ট্রপতি এটা পারে না, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, হ্যাঁ, পারে না। তো তাহলে আপনি যখন আইনি ভিত্তির দিকে তাকাবেন তখন সবকিছুই আপনার জন্য এই হয়ে যাবে। তারপরে আপনার যে প্রশ্নটা আসলেন যে বৈশ্বিক এখন বর্তমান যে অবস্থা, দেখেন আমাদের বর্তমান সরকার আসার পরে এই যে এখন যুদ্ধ শুরু হয়েছে, আমাদের প্রথম থেকে বলা হয়েছে যে আমাদের যে তেল যে পরিমাণ মজুদ আছে, অকটেন বলেন, ডিজেল বলেন, প্রায় আমরা কেউ বলেছেন 21 দিন, কেউ বলেছে 22 দিন। অথচ যুদ্ধ শুরু 7 দিনের মাথায়, যুদ্ধ শুরুর 7 দিনের মাথায় সংকট তৈরি হয়েছে। তার বাড়ি কি? আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি যে তেলকে মজুদ করা হচ্ছে। এই তেল মজুদ কারা করছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। ওইদিন দেখলাম 10,000 লিটার মজুদ করেছে, তাকে জরিমানা করেছে 37,000 টাকা। আচ্ছা, আপনাকে তো এক্সাম্পল তৈরি করতে হবে, শাস্তির এক্সাম্পল তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনি যদি বলে শেষ করতেন। না, বিষয়টা হচ্ছে যে ধরেন আইনের বিষয়ে যদি কথা বলতে চান, প্রধান বিচারপতি তিনি সেনাবাহিনীর হেফাজতে ছিল, আবার তিনি আশ্রয় নিয়েছিল।
যে লিস্ট বের হ্যাঁ, করছে হ্যাঁ। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিও ছিল, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন করা যায় যে তাহলে ওই ডক্টরিন অফ নেসেসিটি আদেশটা কে দিল? দুই, হ্যাঁ। অ্যাটর্নি জেনারেল ছিল না, এই রাষ্ট্রপতি, আমি ওই বঙ্গভবনে উপস্থিত ছিলাম, সব হ্যাঁ। বই আছে অপেক্ষা করতেছে হ্যাঁ। ওইটার ধর অ্যাটর্নি জেনারেলকে প্রেসিডেন্ট তাদের পরামর্শে নিয়োগ দিয়েছে, আচ্ছা তখন সেনাবাহিনী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সব ওখানে উপস্থিত, আচ্ছা। তারা বলছে আচ্ছা। যে যেভাবে হোক জোড়াতালি দিয়ে সরকার দাঁড় করতে হবে। আচ্ছা। তখন জোড়াতালি দিয়ে এই অ্যাটর্নি জেনারেল যে এখন যে আপনার আইনমন্ত্রী আইনমন্ত্রী, হয়েছে, হ্যাঁ। তাকে নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ। এই ব্যাপারে প্রশ্ন আছে, তাহলে ইউনিট সরকারটা অবৈধ। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ হ্যাঁ। করতে চান, ইউনিট সরকারটাই অবৈধ, পুরোটাই অবৈধ। হ্যাঁ, কিন্তু ওই যে বলা হয়েছে ডক্টরিন অফ নেসেসিটি, সরকার একটা খাড়া করতে হবে, তখন ওইটা সবচেয়ে পারত যদি সেটা তত্ত্বাবধায়ক সরকার আমাদের বিধানে ছিল, সেইভাবে যদি ইলেকশন আয়োজন করতো তাহলে এটা আয়োজন করে বৈধতা পেত। 3 মাসে ইলেকশন জি। দিত, এই ধন্যবাদ আইনি আপনাকে, ক্রাইসিসটা হতো না। ধন্যবাদ ব্যারিস্টার আচ্ছা, আলম এখন রাসেল। ওই যে তেলের কথা বলি, আর সময় শেষ, আমরা অন্যদিন তেলের কথা শুনবো। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করছি, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ আপনাদের।